নমস্কার। রাত পোহালেই ১৫২টা সিটে ইলেকশন হতে চলেছে, আপনারা জানেন, অর্থাৎ প্রথম দফার ইলেকশন। এই ইলেকশনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছেন তা কিন্তু নজিরবিহীন। সমগ্র ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি যতই প্রবীণ নাগরিক হোক না কেন, তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে ইলেকশনের আগে যারা অপরাধ করেনি, হয়তো অতীতে অপরাধ করেছেন, তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া, বাইকে দুজন করে চেপে যাওয়া বা একজন করে যাওয়া, তাদেরকে বিধিনিষেধ একটা জারি করে দেওয়া যে বাইক নিয়ে খুব একটা প্রয়োজন ছাড়া ঘুরে বেড়ানো যাবে না, এই ধরনের পদক্ষেপ কিন্তু নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অলরেডি যারা ক্রিমিনাল রয়েছেন, যাদের ক্রাইম রেকর্ড রয়েছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছেন। এবং ইলেকশন কমিশন তো কার্যত নির্দেশিকা দিয়ে বলছেন প্রিসাইডিং অফিসারদেরকে যে ইভিএমের বোতামে যেন কোনো রকমের আঠা না লাগানো থাকে, কোনো রকমের কালি না লাগানো থাকে, আর পারফিউমও যেন না থাকে। কারণ আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বহু নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বলছেন আমরা কিন্তু আতর বা ওই পারফিউম লাগিয়ে রাখবো, আপনার কিন্তু হাতটা শুকে দেখা হবে, সেই সময় যদি আমরা গন্ধ পাই তবে কিন্তু আপনাদের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব ভালো হবে বলে মনে হয় না। এইভাবে একটা থ্রেট কালচার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আমদানি করেছে। এবার সেই কালচারে কোথাও না কোথাও একটা ভাটা পড়তে চলেছে। এবং আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই খবর ঘুরে বেড়াচ্ছে যে কবি শ্রীজাতকে অ্যারেস্ট করা হতে পারে। কে এই কবি শ্রীজাত এবং তাকে কেনই বা অ্যারেস্ট করা হবে? শ্রীজাত বাবুকে অনেকেই হয়তো চেনেন, আবার কেউ কেউ চেনেন না। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ উনি ফেমাস হয়েছেন এক যাত্রায় পৃথক ফলের কারণে। আমাদের প্রতিবেদন যতটা এগিয়ে যাবে ততই সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন এই যে শ্রীজাত, তাকে এক যাত্রায় পৃথক ফল করতে হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে একটা ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে। এবার সেই যে কথা কাটাকাটি, সেইখানে এমন কিছু কথা উঠে আসলো যেগুলো তাদের মনের কথা, মানে হৃদয়ের কথা। সেই হৃদয়ের কথা কখনো তারা প্রকাশ করেন না, বাহ্যিকভাবে সেকুলারগিরি দেখান এবং বারংবার বলতে থাকেন যে আমাদের মতন ধর্মনিরপেক্ষতা আর কেউ বজায় রাখতে পারবেন না। কিন্তু প্রকারান্তরে তাদের যে মানসিকতা সেটা আজ প্রকাশ পেল। সেই ভিডিওতে স্পষ্টভাবে একজন বলছেন, হিন্দু এলাকায় 20টা মাইনরিটি ছেলে ফ্লেক্স লাগাতে কেন আসবে, একটাই প্রশ্ন করছেন তৃণমূল নেতা। তো তার প্রত্যুত্তরে আরেকজন মহিলা আবার বলছেন, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই নেত্রী। তার বক্তব্য, এরা কোনো ধর্মে বিশ্বাস করে না, মাইনরিটি মানে এখানে অচ্ছুত। এরা কোনো ধর্ম বিশ্বাস করে না, মাইনরিটি হলে এখানে অচ্ছুত বেঙ্গল। এই যে ভিডিওটিতে আপনারা তাদের কনভারসেশনগুলো শুনলেন, বাকবিতণ্ডাগুলো শুনলেন, এর মধ্যে দিয়ে অনেকগুলো দিক কিন্তু উঠে আসবে। প্রথম দিক যেটা, সেটা হলো এটা কি সেই মাইনরিটির কথাই বলছেন তৃণমূল নেতা যারা অতীত থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, যারা প্রাণ দিয়েছেন পার্টির জন্য, যাদেরকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছেন বিভিন্ন রকমের কুকর্মের জন্য? 2011 সালের পর থেকে দেখা যাচ্ছে এই মাইনরিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তৃণমূল কংগ্রেসকে একচেটিয়া ভোট দিয়ে গিয়েছেন, যেটা প্রায় 75% গিয়ে ঠেকেছে 2021 সালে। সেই মাইনরিটিদের আজ বলছেন এনারা যে হিন্দু এলাকায় 20টা মাইনরিটি ছেলে কেন আসবে, তাদেরকে ফ্লেক্স লাগাতে কেন বলা হবে। এতে তাদের মানসিকতার কোথাও না কোথাও প্রকাশ পেল যে তাদের কাছে ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ, কর্মী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কর্মীদের মধ্যেও তারা সাম্প্রদায়িক একটা বিভেদ আনতে চাইছেন। এর থেকে স্পষ্ট হয় যে তৃণমূল কংগ্রেস বারংবার বলে থাকে তার একটা সেকুলার দল, সেটা কিন্তু কখনো নয়। আর এই নেতার বক্তব্যে ছিল যে 20 জনকে কেন আনা হলো মাইনরিটিকে। এতে দুটো দিক প্রকাশ পায়। প্রথমত বললাম যে তৃণমূল কংগ্রেসের মনের হৃদয়ের কথা বেরিয়ে গেছে, আর দ্বিতীয়ত তাদের মনে হয়তো একটা ভয় কাজ করছে যে বিজেপি সেখানে ভালো ফল করে ফেলবে। কারণ বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের কথাই বলে থাকে সুদূর অতীত থেকে আজও পর্যন্ত। তারা কিন্তু গিরগিটি নয় আমাদের বাননিয়ার মতো, যিনি একদিকে গিয়ে সেই নামাজ পড়েন, আবার কালী ঠাকুরের ভোগ রান্না করতেও পিছপা হন না।
অর্থাৎ যেটাকে পাতি বাংলা ভাষায় বলা হয় দু নৌকাতে পা দেওয়া। আপনাদের সামনে একটা উদাহরণ রেখে দিই। তিনি ইলেকশনের আগে কার্যত তার থেকে বড় হিন্দু আর কেউ নয়। তিনি বলতে থাকেন হর হর মহাদেব, অথচ এই মাননীয়া সেই মাননীয়া যিনি কিন্তু অন্য সময় অর্থাৎ সারাটা বছর ধরে মুসলিমদেরকে তোষণ করে থাকেন বলে অভিযোগ ওঠে। আপনাদের সকলকে ঈদ মোবারক। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল, রক্ষা করো মহাকাল। সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে তাদের ঈদের শুভেচ্ছা জানান, সেটা ভার্চুয়ালি হতে পারে বা দেখা করে হতে পারে, কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাদের সঙ্গে মিশে একেবারে নামাজ পড়তে হবে, এটা কোথাও না কোথাও একটা প্রশ্ন জাগায় মানুষের মনে যে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আর যেহেতু মাইনরিটিদের নিয়ে কথাই হচ্ছিল, সুতরাং আরও একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি হিন্দি ভাষায় গজগজ করে বলছেন, আর চারপাশে অনেকগুলো মানুষ বসে আছেন। তাদেরকে উনি বলছেন যে এই সরকার না থাকলে তোমরাও মানে তোমাদেরও পাতা কেটে যাবে, আমাদেরও পাতা কেটে যাবে। অর্থাৎ কোথাও না কোথাও তিনি ভয়টা প্রকাশ করছেন, মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের বীজ বপন করছেন। অনুরোধ করায় এই ভোট जिंदगी का विज्ञान से पहले ही वोट दोगे, भले तुम लोग 50 साल वोट दियो, हम स्वीकार करते हैं, हमसे बहुत यहाँ सीनियर व्यक्ति हम लोग का मैं मुरब्बी बाप कहते सब भी हुआ हो, जो बेलाल बाबू कह के गए जो हम लोग गुंडीपन से प्रधानमंत्री देखेंगे, ये अलग प्रधानमंत्री देखते हैं, तो वास्तव बात कैसे हो? तो यही वोट हम लोग का जिंदगी का पहला वोट होगा, और यही वोट में जो यही सरकार को बचा के नहीं रखोगे, तुम भी मरोगे तो अनवर भी मरेगा, यहाँ मुसलमान मरेगा, उन लोग कोई मरने आओगे नहीं। सबसे पहले वो लोग धार्मिक का वो अत्याचार करेगा। 70 बच्चे किसी का भैंस यहाँ पर नहीं हुए आज तक, देखते हो? वो एक तो आरएसएस, उसका साथ हम लोग बस्ती का कोई जुट के है। এই তৃণমূল নেতা আর কিছুক্ষণ আগে পর্যন্ত আরও এক তৃণমূল নেতা যিনি বলছিলেন যে 20টা মাইনরিটিকে কেন এখানে আনা হলো হিন্দু এলাকাতে, তাদেরকে ফ্লেক্স তারপরে সেই পতাকা লাগানোর জন্য তাদেরকেই আনা হলো কেন? হিন্দুরা কি অভাব পড়েছে হিন্দুদের? তাদেরকে কেন আনা হয়নি? তো এরা কি একই দলের লোক, তৃণমূল কংগ্রেসেরই লোক? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, কারণ দলের মধ্যে এই ধরনের বিভাজন কোথাও না কোথাও আইডিওলজি বলে একটা কথা হয়ে থাকে, একটি দলের আইডিওলজি থাকে। এই ক্ষেত্রে কি এইটা আইডিওলজি যে 20 জন মুসলিমকে একটা হিন্দু প্রধান গ্রামে বা অঞ্চলে সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না ফ্লেক্স লাগাতে? এটা কোথাও না কোথাও সৌজন্যতার রাজনীতি। মাইনরিটিদের এখন বুঝে নেওয়ার সময় এসেছে, তাদেরকে কেউ বা কারা বারংবার ব্যবহার করছে। ওই যে বলা হয় ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, মানে ইলেকশন আসলে পরেই তাদেরকে ইউজ করা হবে, ইলেকশনের পরেই তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। এই যে প্রবণতা, এটা একটি নির্দিষ্ট দল সুদূর অতীত থেকে বর্তমানে দাঁড়িয়েও করছেন, আর কিছু মানুষ রয়েছেন সেই মাইনরিটি সম্প্রদায়ের যাদেরকে রীতিমতো শিক্ষার আলোয় আলোকিত হতে না দেওয়া ইন্টেনশনালি, এবং তাদেরকে সমাজ বিরোধিতায় নামানো, কুখ্যাত ক্রিমিনাল বানিয়ে দেওয়া, তারপরে তাদেরকে দিয়ে ভোট করানো। এটা কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেই অভিযোগ করে থাকেন। আপনাদের কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম কবি শ্রীজাতর কথা। তিনি একটা 2017 সাল, খুব যদি ভুল না হই, সেই সময় দাঁড়িয়ে একটা কবিতা লিখেছিলেন। কবিতার নাম দিয়েছিলেন অভিশাপ। এই শ্রীজাত ব্যক্তিটি, ইনি কিন্তু এক যাত্রায় পৃথক ফল যদি বলা হয়, এনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সেটা প্রযোজ্য হবে, ভীষণভাবে রেলেভেন্টও হবে। কারণ এনার কবিতায় আপনারা যদি পংক্তিগুলো পড়েন, ছত্রে ছত্রে রয়েছে একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা। তার সেই অভিশাপ কবিতাটি পড়লাম। এবার সেখান থেকে কিছু কিছু লাইন মনে হলো আপনাদেরকেও শোনানো দরকার। তিনি লিখেছেন, সময়ে ওষুধ নইলে বেড়ে যায় সব রকম রোগী, ভিক পেতে পেতে তুমি রাজা হয়ে ওঠো গেয় যোগী। আর শেষ লাইনে এই গেয় যোগী মানে কাকে বোঝাচ্ছেন আপনি বুঝতে পারছেন? সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাই হয়তো উনি বলছেন। এর পরবর্তীতে শেষ লাইনে তিনি যা বলছেন, আমাকে ধর্ষণ করবে যতদিন কবর থেকে তুলে কন্ডম পরানো থাকবে তোমার ওই ধর্মের ত্রিশূলে। এই হচ্ছে কবি শ্রীজাতর অভূতপূর্ব অবিস্মরণীয় একটা রচনা অভিশাপ।
যে রচনা শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করেই হয়ে থাকে। কিছুদিন আগে পর্যন্ত যখন মুর্শিদাবাদের ঘটনা ঘটল, সেই সময় কবি শ্রীজাত কোথায় ছিলেন? পেহেলগাঁওয়ে যখন ঘটনা ঘটল, সেই সময় কবি শ্রীজাত কোথায় ছিলেন? বাংলাদেশে যখন হিন্দুদের নিয়ে এই রকম একটা অত্যাচার চালানো হলো, নৃশংস অত্যাচার, তখন কবি শ্রীজাত কোথায় ছিলেন? যখন আরজি কর হলো, তখন কবি শ্রীজাত কোথায় ছিলেন? এই যে কতকগুলো প্রশ্ন, এইগুলো কিন্তু বরাবরই উঠবে। আজকের দিনে দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইলেকশন কমিশন, এমন একটা খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে যে খবরটা ফেক। অনেক সংবাদ মাধ্যম, সংবাদ প্রতিদিন থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে এটা একটা ফেক নিউজ, এটা নাকি ইলেকশন কমিশনই জানাচ্ছে। অথচ কবি শ্রীজাত নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলছেন আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটা ভুয়ো নয়, 100% সত্যি। তাহলে কোথাও না কোথাও এতক্ষণ চুপ থাকা এবং মজা নেওয়া, যেটা বলা হয় যে আমার বিরুদ্ধে একটা ইলেকশন কমিশন পদক্ষেপ নিচ্ছে, মানে আমি প্রচারণায় আসছি, আমার টিআরপি তো বাড়বে, মানে আমার কবিতা আরও মানুষের কাছে পৌঁছে যাবে, আমার যে পার্শিয়াল থিঙ্কিং, অর্থাৎ এক যাত্রায় পৃথক ফলের যে একটা ফলন, সেই ফলন আমি চারিদিকে ছড়িয়ে দেব। আমার কবিতা কার্যত পশ্চিমবঙ্গের যে শিক্ষা পর্ষদ, তারা পর্ষদ কিন্তু একেবারে ইনক্লুড করে দেবে বাচ্চাদের সিলেবাসে এই কবিতাগুলোকে। সে কারণেই হয়তো আমি এতটা চটির স্বাদ নিতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই হচ্ছে কবির পরিস্থিতি। একটা খবর দেখছিলাম, সেই সংবাদ মাধ্যম বলা যেতে পারে কিছুটা রিলায়েবল, সত্য বা মিথ্যা সেটা পরের কথা, কিন্তু খবরটি ভীষণভাবে একটা চাঞ্চল্যকর বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ সেখানে দেখছিলাম 27 লক্ষের মধ্যে নাকি যে ট্রাইব্যুনালে যাদের মানে নাম উঠেছিল বিচারাধীনে, তাদের মধ্যে থেকে 136 জনকে নাকি ভোট দেওয়ার জন্য, মানে আগামীকাল যে ভোটটা হতে চলেছে, মাত্র 136 জন ভোট দিতে পারবেন। এতে তৃণমূল কংগ্রেসের মাননীয়া কি খুশি হয়ে আবারও বলবেন আই অ্যাম সো হ্যাপি? মানে 136 জন তাকে যখন ভোটটা দেবেন, তার ক্ষমতায় আসা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রামায়ণ মহাভারত সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হলো ট্রাইব্যুনাল নিয়ে, শেষমেশ বিচারপতি বললেন 142 ধারা প্রয়োগ করতে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 136 জন নাকি ভোট দিতে পারবেন। আদেও খবরটা সত্যি না মিথ্যা, এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। আপনারা আদেও এই বিষয়ে কিছু কি খবর পেয়েছেন? নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সুপ্রিম কোর্ট নিয়ে আরও একটা খবর রয়েছে। এই সুপ্রিম কোর্ট কার্যত মাননীয়াকে ভর্ৎসনা করলো আজকের দিনে দাঁড়িয়ে। এই যে একটা ঘটনা ঘটেছিল আইপ্যাক নিয়ে, মানে সেই ফাইল কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এইসব কিন্তু আশা করে না সাধারণ মানুষও নয়, ইডি সিবিআইও করে না, আদালতও করে না। এটা কার্যত লজ্জার বিষয় যে স্বয়ং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সিটিং মুখ্যমন্ত্রী কার্যত একেবারে, যে নির্বাচন হয়ে গিয়েছে তারপরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এমন কিছু নয়, তো সেই মুখ্যমন্ত্রী গিয়ে একেবারে একটা সংস্থার কাজে কার্যত বাধা দেওয়া, এটা কিন্তু অতীতে লক্ষ্য করা যায়নি। সবটা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত, অবজারভেশন লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।